একটা মাঠ নিয়ে সমস্যা হয়েছিল, হ্যান হয়েছিল, ত্যান হয়েছিল, ওসব বিতর্কে আমি যাব না, সব আপনার। এটা দরকার তো মোদের প্রশ্নটা করা মোদীকে দরকার, অমিত শাহকে বলা দরকার যে তোমরা 370 ধারা বাতিল করেছো, তোমরা নোটবন্দির পরে বললে যে কাশ্মীরে আর জঙ্গি কার্যকলাপ চলবে না, তাহলে এত বড় কাণ্ড কি করে ঘটলো? পাকিস্তান থেকে যদি জঙ্গিরা আসে 300 কিলোমিটার পার করে এসে আমার দেশের 27টা নাগরিককে শহীদ করে দিয়ে চলে গেল, তাদেরকে তোমরা কিছু করতে পারলে না, এর জবাব তুমি দাও। এটা দরকার নয়? এটা না করে মুসলমান হিন্দু নির্বিশেষে এই প্রশ্নটা না করে গরিব ঠেলাওয়ালাকে ধরে টানাটানি করছে, গরিব রং মিস্ত্রিকে ধরে টানাটানি করছে, গরিব মানুষদেরকে ধরে টানাটানি করছে, সাবজেক্ট ছেড়ে অবজেক্টে যাচ্ছে। প্রশ্ন করা দরকার মোদিজিকে, প্রশ্ন করা দরকার ভারত সরকারকে, যেখানে প্রায় 12 লক্ষ সেনা আছে। পৃথিবীর কোন কান্ট্রিতে এই অল্প জায়গার মধ্যে এত কোন সেনা নাই যেটা কাশ্মীরে আছে। প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেখানে সেনা থাকে। সেই জায়গাতে পাকিস্তান থেকে আসলো AK-47 এর মতো বড় বড় অস্ত্র নিয়ে এসে দাঁড় করে আমার 27টা ভাইকে শহীদ করে চলে গেল। আমরা তার জবাবটা দিতে পারলাম না কেন? এখনো কেন দিতে পারলাম না? যদি পাকিস্তানে পৌঁছে যায়, পাকিস্তান থেকে ঢুকে গিয়ে জঙ্গিগুলোকে বার করে তাদেরকে তুলে নিয়ে এসে 6 মাসের মধ্যে তাদের বিচার করে ফাঁসির ব্যবস্থা করতে পারে না। কিন্তু এখনো পর্যন্ত শুধু বলছে বিশাল বড় কিছু একটা ঘটবে। আমিও ভাবছিলাম ঘটবে, ভালো জিনিস। আমার ভাইকে খুন করেছে জঙ্গিরা, ওই বড় ছাড় হয়। আমার বোনকে বিধবা করেছে, আমার ভাইজিকে বাপ হারা করেছে, আমার ভাগ্নিকে বাপ হারা করেছে, আমার ভাইকে বাপ হারা করেছে, আমার ভাইকে পিতা হারা করেছে। ওই বড়দের একটাও না ছাড় পায়। শুনছি বড় কিছু একটা হবে, ভালো কথা, আমরাও চাই হোক। পাকিস্তান যদি এর সাথে যুক্ত থাকে তো যোগ্য জবাব দিতে হবে। 56 ইঞ্চি কি 16 ইঞ্চি এখনই মাপার সময় হয়েছে। ভালো কথা হবে। হতে হতে কি দেখলাম, ওদের 14টা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। বিশাল বড় স্ট্রাইক হয়েছে পাকিস্তানে। ইউটিউব চ্যানেল আমাদের দেশে চলবে না, বাগদা নদী এমনি আমরা দেখি না। পরে পেপারে দেখছিলাম কার কার নাম, আমি জীবনে ওই চ্যানেলগুলো সার্চ করিনি। আমি অনেক ইউটিউব দেখি, জ্ঞান হয় অনেক। তো কি হলো, বলছে পানি বন্ধ করে দিয়েছে। ভালো কথা, শুনতে খুব সুন্দর। আমি ভুলে যাচ্ছি না, আমার কাছে রেকর্ড আছে, চাইলে দেখাতে পারবো। পুলওয়ামার অ্যাটাক 2019 সালে হয়েছিল, খেয়াল আছে? সেই সময় বলেছিল যে আমাদের পাকিস্তান থেকে জঙ্গি এসে আমাদের সেনাদেরকে শহীদ করেছিল, 40টা সেনা শহীদ করেছিল, ছাড় হবে না, আমরা আর পাকিস্তানকে পানি দেব না, পাকিস্তানের চাষবাস কিছু হবে না, বেটাটা না খেতে পেয়ে মরে যাবে। আমিও বলছিলাম ঠিক আছে, ছাড়া হবে না। যে দেশের মানুষ এসে আমাদের দেশে বিশৃঙ্খলা করবে, আমরা শান্তিপূর্ণভাবে আছি, আমাদের মধ্যে অশান্তি লাগাবো, তাদেরকে আমরা পানি দেব না। ভালো কথা। কিন্তু তার 6 বছর পরে কি দেখলাম, আবার বলছে পানি দেব না। তাহলে মধ্যখানে পানিটা কে দিল? 2019 সালে বলেছিলেন পানি বন্ধ করে দেব, দেওয়া হয়েছে। আবার এখনো বলছেন পানি বন্ধ করে দেওয়া হবে। তাহলে মধ্যখানে পানিটা চালালো কে? কেমন চালালো জানেন? আপনাদের এখানে একটা মাল আছে, নামটা ভুলে যাচ্ছি গো, দেখো ওটা প্রসঙ্গটা পরে আসছি, ওই নামটা মনে পড়লে আমি বলছি। তো ভুলে যাচ্ছি গো নামটা, কদিন আগে দেখছিলাম, আচ্ছা আসলে বলছি। তাহলে 2019 সালে বললো কি পানি বন্ধ করে দেবো, আবার 2025 বলছে পানি বন্ধ করে দেবো। তাহলে মধ্যখানে চালিয়েছে কে? নিশ্চিত ভাবে বিনা দাওয়াতে গিয়ে পাকিস্তানের যিনি বিরিয়ানি খেয়েছেন তারই কাজ হবে, তারই কাজ হবে। সে কে? সেটা কে? বিনা দাওয়াতে যে পাকিস্তানের বিরিয়ানি খেয়ে এসেছে। আর শুভেন্দু অধিকারী যে কাঁথিতে চিল্লাচ্ছে পাকিস্তানের বাচ্চাগুলো বাড়ি আসুক। আর দম থাকলে বর্ডারে গিয়ে বলুক না, দম থাকলে বর্ডারে গিয়ে বলুক। আর ওদের সরকার চলছে, শুভেন্দু অধিকারী বলুক 24 ঘন্টা তো টাইম দিয়েছিল যে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে, এখনো পারলো না কেন? আর আমরা বলছি শুভেন্দু অধিকারী যাওয়ার সাহস নেই, নওশাদ সিদ্দিকী বিশ্বজিৎ মাইতির যাওয়ার সাহস আছে, আমাদেরকে ছেড়ে দিক। যদি 56 ইঞ্চি বদলা না নিতে পারে বিশ্বজিৎ মাইতি, নওশাদ সিদ্দিকীদেরকে ছেড়ে দিক। এই জঙ্গি হানা চিরতরের মতো মুছিয়ে দেব, পাকিস্তান বলে দেশটাকে মানচিত্র থেকে মুছে দেব। ওরা এটা করবে না। তাহলে পলিটিক্সটা হবে কি করে? ভাই কটা পয়েন্ট উঠে আসছে, যেটা আমি আমার ভাই সহজ সরল মনে আমি আপনাদের কাছেও রাখবো।
তদন্ত সাপেক্ষ। প্রথম কথা, 300 কিলোমিটার প্রায় দূর থেকে আসলো, বর্ডার থেকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে চালিয়ে 17-27 জনকে শহীদ করে আবার চলে গেল। তাহলে আমাদের সেনারা কি করছিল? প্রশ্ন থাকবে তো ভাই। কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেনা থাকে, ওখানে ছিল না কেন? আপনারা জানেন না? আমি এর মধ্যে আমার এক ভাই যেখানে আমার স্যার সম্বোধন করেছে, ওখানে গিয়ে ওখানে ঘুরতে গিয়েছিলেন, তাকে শহীদ করে দিয়েছে। ফ্যামিলিতে গিয়েছিলাম, আমি তার বাড়িতে গিয়েছিলাম। সব সময় ছবি তুলে পোস্ট করতে না, কিছু জায়গায় কিছু প্রাইভেসি থাকে, মিডিয়াও নিয়ে যায়নি। আমি তার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে কথা বলেছি, শুনেও আমি অবাক। যে গুলি খেয়ে যখন পড়েছিল প্রায় 2 ঘন্টা বাদে সেনারা এসেছে তাদেরকে উদ্ধার করতে। এই 2 ঘন্টা কোথায় ছিল? যেখানে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে, 2 ঘন্টা কোথায় ছিল? 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, কালকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমার এক পার্টির নেতৃত্ব, একটা ব্লকের নেতৃত্ব আমাকে বললো, ভাইজান আমি 2 বছর আগে ওখানে ঘুরতে গিয়েছিলাম। সে আমাকে কিছু তার অভিজ্ঞতা শেয়ার করলো। বললো যখন নিচে থেকে ঘোড়ায় চড়ে উপরে উঠছি, নিচে একবার জিজ্ঞাসা করলো, আপ কাহা সে আয়ে হ্যাঁ? फोर्स कहां से आए, किस बारे आए हैं, কেন এসেছেন, কি জন্য এসেছেন, কোথা থেকে এসেছেন, আইডি কার্ড দেখান, সব চেক করলো। ঘোড়ায় চড়ে উঠলাম, এসে ওই ভ্যালিতে ঢোকার আগে, যে অর্থাৎ ওটা পার্ক আর ভ্যালি, মানে ওইখানে ঢোকার আগে যখন ঘোড়া থেকে নামলাম, আবার ফোর্স চলে আসলো, জিজ্ঞাসা করলো। টিকিট যখন কাটলাম, টিকিট কেটে যখন পার্কে ঢুকতে যাব, ওখানে ফোর্স ছিল, ওই ফোর্সটাকে আবার জিজ্ঞাসা করলো, কোথা থেকে এসেছেন, না এসেছেন, কি করছেন, হ্যান করছেন, ত্যান করছেন, তারপরে ঢুকতে দিল। বলছে ভেতরে ঘুরছিলাম, ওকে যদিও করেনি, মানে ও কাউকে গিয়ে আবার সেনা জিজ্ঞাসা করছে, ভেতরে ঘুরছে, ওর মধ্যে আবার সেনা গিয়ে জিজ্ঞাসা করছে কি ব্যাপার এসছো, কেন এসছো, না এসছো, মানে এত নিরাপত্তা আঁটো-সাঁটো। যদি এত নিরাপত্তা আঁটো-সাঁটো থাকে, তাহলে ওই জঙ্গিগুলো, ওই বর্বরগুলো ঢুকলো পার্কের মধ্যে, গেট লাগিয়ে দে, গুলি চালিয়ে মানুষকে শহীদ করে দিল, টাইম পেলে কোথা থেকে ভাই? প্রশ্ন থেকে যাচ্ছে না? এটা তদন্ত হওয়া দরকার নয়? আমরা দাবি তুলবো যাতে মানুষ না দাবি তুলতে পারে, মানুষ যাতে ধর্মীয় বিভাজনের মধ্যে ঢুকে যায়। ওই জন্য কি করছে, ওই ফলওয়ালাকে যে বলছে, ওই কাশ্মীরের শাল বিক্রেতা উত্তরাখণ্ডে যিনি এসেছেন, তাকে ধরে টানাটানি করছে, ওই রিকশাওয়ালাকে ধরে টানাটানি করছে, এতে গুলিয়ে দিবার চেষ্টা হচ্ছে। প্রশ্ন ওটা দরকার, তোমার আইবি কি করছিল? তুমি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলছো, বড় বড় জ্ঞান দিচ্ছ, কিন্তু আইবি ফেল হলো কেন? ফেল হলো না ফেল করানো হলো? 2 ঘন্টা পরে আর্মি আসলো কেন? তাদেরকে আসতে দেওয়া হলো না, না খবর তাদেরকে পৌঁছানো হলো না? এটা জানতে হবে আমাদেরকে। এটা তদন্ত সাপেক্ষ, কিন্তু তদন্ত করবে কে? 2019 সালে পুলওয়ামাতে আমাদের সেনাদেরকে অ্যাটাক করলো, 300 কিলো বিস্ফোরক দিয়েছে, 40টার অধিক আমাদের সেনাকে শহীদ করে দিল। তখন আমরা আওয়াজ তুলেছিলাম, এর তদন্ত হওয়া দরকার। দুর্ভাগ্য আমাদের 6 বছর হয়ে গেল, আমরা এখনো জানতে পারলাম না আমাদের সেনাদের উপরে যারা অ্যাটাক করেছে তাদের কজনকে ফাঁসি দিল। কোন জায়গায় একটা মনে হচ্ছে জানো কিছু লুকিয়ে যাচ্ছে না ভাই, কিছু লুকিয়ে যাচ্ছে না? তো এই লুকিয়ে যাওয়ার কারণটাই কি? এটাই তদন্ত সাপেক্ষ। তদন্ত করলে উঠে আসবে। আর এই সুযোগটাতে বিজেপি তার ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে, বিজেপি তার কৌশল অবলম্বন করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। আমরা সজাগ সতর্ক থাকবো। একে অপরের প্রতি অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বিজেপি। কোন বিজেপি? এই বিজেপি দলের প্রতিষ্ঠাতা কারা? এই বিজেপি দল কোন জায়গাতে কার গর্ভে জন্ম হয়েছে তাদের ইতিহাস দেখুন। যখন আপনার আমার পূর্বপুরুষেরা, যখন বিনয় বাদল নিদেশ, যখন আশফাকুল্লাহ, ফুরফুরার পীর আবু বকর, মাতঙ্গিনী হাজরা, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা মুখ চিতিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছিল, সেই সময়ে এই বিজেপি যাদের গর্ভে জন্ম হয়েছে, এদের নেতারা ব্রিটিশদেরকে চিঠি দিয়েছিল, হুজুর আমাদেরকে ক্ষমা করো, আমরা লড়াই করব না, তোমার হয়ে জাসুসি করব। সেই বিজেপি নাকি আজকে নওশাদ সিদ্দিকের, বিশ্বজিৎ মাইতের, লক্ষ্মীকান্ত হাসদার দেশপ্রেমিকের সার্টিফিকেট চাইছে।
ওরা আজকে আমাদের কাছ থেকে চাইছে। ওদের পূর্বপুরুষেরা, এই শুভেন্দু অধিকারীর কথা বলছি, এই যে রেখা পাত্র এখন বিজেপি করছে, এদের দিয়ে এখন যিনি যে দলে আছেন, এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের হয়ে দালালি করেছে, ব্রিটিশদের চাটুকারিতা করেছে, ব্রিটিশদের জুতো পরিষ্কার করেছে। ওরা আমাদের কাছে নাকি দেশপ্রেমিকের সার্টিফিকেট চাইছে। দুর্ভাগ্য আমাদের, আপনি আদিবাসী, আপনি আপনার পূর্বপুরুষের লড়াইটাকে ভুলে গিয়েছেন। আপনি দলিত, আপনি হিন্দু, আপনি মুসলমান, আপনি আপনার পূর্বপুরুষের লড়াইটাকে ভুলে গিয়েছেন। ব্রিটিশদের বিরুদ্ধে কি লড়াই করেছে, এই আপনি আপনার পূর্বপুরুষের আত্মত্যাগ, আত্মবলিদানটা ভুলে গেছেন। সামনে যে সাবজেক্ট নিয়ে এসে দাঁড় করাচ্ছে, আপনি মনে নিচ্ছে হচ্ছে এইটাই হবে। নিজের পূর্বপুরুষের আগে লড়াইটাকে দেখুন, কি লড়াই করেছিল দেশের জন্য। রেশমি রুমালের ইতিহাস দেখুন। আমি একটা জ্বলন্ত উদাহরণ দিয়ে আমি অন্য জায়গায় আসবো, অনেক কটা টপিক আছে আজকে। রেশমি রুমালের ইতিহাস দেখুন, ওটাও ছেড়ে দিন। দিল্লি ইন্ডিয়া গেট 93,000 মতো শহীদানদের নাম লেখা আছে, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। অনেক আছে ওই 93,000-এর মধ্যে 61,000 শুভেন্দু অধিকারী, যাদেরকে আর চোখে দেখছে, তাদের নাম শুনলে শুভেন্দু অধিকারী নাক ছিটকাচ্ছে। দিলীপ ঘোষ, যাদের নাম শুনলে নাক ছিটকাচ্ছে। তাদের অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, এটা শুভেন্দু অধিকারীও ভালো করে জানে। আর ওই 61,000-এর মধ্যে 50,000 মাদ্রাসা পড়া ছেলে আছে, তাও ভালো করে জানে। মাদ্রাসা পড়াকে ওরা সহ্য করতে পারে না। ওই 190,000 ইমাম উলামাদেরকে এরা ফাঁসি দিয়েছে ব্রিটিশরা। কিন্তু ইমাম উলামারা, আপনার আমার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে, সেই সময় দেওবন্দ সিলসিলা থেকে শুরু করে, সেই সময় যারা আকাবেররা ছিলেন, তারা দেশের জন্য লড়াই করার জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা বারবার মানুষকে উৎসাহিত করেছেন। বন্ধুগণ, আপনাদেরকে একটু ভাবতে হবে। কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবেন না, নিজের কানে হাত দিয়ে দেখুন আছে না নেই। আমি একবার চিন্তিত নয়, এইসব বলছি হ্যান তান, কে দেশপ্রেমিক দেশপ্রেমিক নয়, আমি ওদেরকে পাত্তাই দিই না, আমি ওদের কথার উত্তরই দিই না, কারণ আমি জানি কার খানদান থেকে আমি। আপনি দেখুন, আপনি কার রক্ত আপনার গায়ে বইছে। যারা প্রশ্ন করছে আপনি দেশপ্রেমিক কি দেশপ্রেমিক নয়, তাদেরকে চেক করুন আর নিজেকে চেক করুন। আপনি চেক করে দেখুন আপনার দাদু কে, হাফেজ মির নিসার আলী, তাই তো নাকি গো? হ্যাঁ, আপনি চেক করে দেখুন আপনার দাদু কে, বিনয় বাদল দীনেশ। আপনি চেক করে দেখুন আপনার দাদুকে, বিরসা মুন্ডা। আপনি চেক করে দেখুন আপনার দাদুকে, চুনিরাম মাহাতো। আপনি চেক করে দেখুন আপনার দাদুকে, গোপীনাথ মাহাতো। আপনি চেক করে দেখুন আপনার পূর্বপুরুষকে, আপনি দেখুন কে, তারা দেখবেন সব স্বাধীনতা সংগ্রামী। আর যারা দেশপ্রেমিকের সার্টিফিকেট বিলাচ্ছে, ওদের দাদু গডসে থেকে শুরু করে, আর যারা যারা ছিল এরা তাদের দাদু। সুতরাং ওদের নিয়ে ভাবে লাভ হবে না। আমরা একে অপরের প্রতি কোনোদিন ওই অবিশ্বাসের বাতাবরণ যে তৈরি করার চেষ্টা করছে, সেটা হতে আমরা দেব না। তাহলে আমরা এখান থেকে আওয়াজ কি তুলবো? ভারত সরকারের কাছে, দেশের প্রাইম মিনিস্টারের কাছে, দেশের ডিফেন্স মিনিস্টারের কাছে, দেশের হোম মিনিস্টারের কাছে, অবিলম্বে যারা জঙ্গিরা এসে আমাদের দেশের অস্থিরতা তৈরি করলো, আমার 27টা ভাইকে শহীদ করলো, পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, আমেরিকায়, তাদেরকে খুঁজে বার করে নিয়ে এসে 6 মাসের মধ্যে বিচার করে ফাঁসি দিতে হবে। তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী 36 ইঞ্চি কি কত 56 ইঞ্চি বিশ্বাস হবে। আর না হলে আমি আর বলছি না, কেস খেয়ে যাবো নাকি। 18খানা কেস খেয়ে গেছি, মাথায় রাখো। আমি চিন্তিত নয়, এই এখন চলে কি বলতে পারবো না। অবশ্যই মেডিসিন তো খেতেই হবে। দেখবেন একটা সময় জন্ডিস হলে একটা দিত না, মালা দিত না, মালাটা যখন বড় হয়ে পায়ে ঝুলে যাবে, পায়ের নিচে মানে ফেলে দিয়ে হয়ে যাবে, তবে জন্ডিস তার শেষ হয়ে গেছে। ও তো আমার মালা হচ্ছে, মালা যখন হয়ে যাবে পুরোপুরি মাটিতে হয়ে যাবে, তখন নেতা হয়ে যাব আমি। এখনো নেতা হতে পারিনি, তাহলে আমার পজিটিভ, আমি সামনে ভাবি না, আমি ওয়েলকাম। তুমি আমাকে কেস দেবে ওয়েলকাম। তুমি আমাকে যতই কেস দাও, তোমার পাশে বসে কিন্তু আমি ইফতারি করব না।
আমি তখনই ইফতারি করব যখন বসিরহাটে যেই রাজনৈতিক দলের কর্মীরা একসাথে বসে এক দোকানে তৃণমূল, বিজেপি, সিপিএম, আইএসএফ, কংগ্রেস চা খাবে, তখনই আপনার পাশে বসে আমি চা খাবো। আমি তখনই চা খাবো যখন শুভেন্দু অধিকারী এই মানুষের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগাতে চাইছে, তাকে ধরে জেলের মধ্যে রাখবে, তখনই আপনার পাশে বসে আমি চা খাবো। চা খাইয়ে কি প্রমাণ করাবেন যে আমরা ঠিক আছি? ভাই বলেন, আমার লোকের মেরে পিঠের চামড়া তুলে দিচ্ছে আর আমি বসে বসে চা খাবো? করতে পারে? আমার দ্বারাই সম্ভব নয় ভাই, আমার দ্বারাই সম্ভব না। অন্য কে কি করে বলতে পারবো না ভাই। রাস্তাটা কিন্তু না এ হয়, হ্যাঁ রাস্তাটা ছেড়ে রাখবেন। কটা বাজে? একটা ঘড়ি দাও তো, এখানটা একটা ঘড়ি দাও তো, নাহলে রাখো তো, মোবাইল একটা রাখো তো, ফোনটা দাও। হ্যাঁ ঠিক আছে, এই ফোনটা হয়ে যাবে। 5:30 আছে। এই কারো অসুবিধা হচ্ছে নাকি? এটা দিলে, এটা তো মোদিজির। এবার দিদির একটু শুনবেন না? ভালোবাসে, প্রচুর ভালোবাসে। কি বলেছে? ওয়াকাফ নিয়ে চিন্তা নেই, যতদিন আমি আছি তোমাদেরকে হতে দেব না। ঠিক বলেছে, যতদিন আছে তত তাড়াতাড়ি ওয়াকাফ গুলো কি হবে, নেতাদের পকেটে ঢুকে যাবে, চিন্তা আপনাদের করতে হবে না। আমি আমার গল্প শোনাচ্ছি না। আরটিআই করেছি। আরটিআই 2022 সালে আমাদের পার্টির সাথে যুক্ত একজন আরটিআই অ্যাক্টিভিস্ট। 2022 সালে আরটিআই করে আমরা তথ্য জানতে চেয়েছিলাম এবং আমি বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে আপনি বলুন 2011 সালের আগে অনেক গল্প শুনিয়েছিলেন, ওনারা অনেক গল্প আমাদের শুনিয়েছে যে ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব। তাই 2011 থেকে 2024 কত বিঘা ওয়াকফ সম্পত্তি আপনি উদ্ধার করেছেন তার তথ্যটা দিন তো। আমি বলেছিলাম বিধানসভার মধ্যে। মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছেন, আমাদের সম্মানীয়, তার পদকে আমি সম্মান দেব, অনেক কথা বলেছেন, কিন্তু কত বিঘা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করেছে সেই বিঘাটা কিন্তু বলতে পারেনি। আর আরটিআই বলছে পশ্চিম বাংলায় যে ওয়াকফ সম্পত্তি আছে এখনো প্রায় 76,000 বিঘার উপরে সম্পত্তি বেহাত হয়ে আছে। ওই বেহাত কারা করে রেখেছে? কারা আত্মসাৎ করে খাচ্ছে? একটু এগিয়ে যান, কোথায়? আপনার তোমার হারুয়া বলো না, বীর গোড়াচাঁদ আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের সম্পত্তি প্রায় 1000 বিঘা। এখন দেখুন 100 বিঘা পাবেন না। এই 900 বিঘা কে খেয়েছে? কারা খাচ্ছে? যারাই বলছে দিল্লি ওয়াকফের, দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করুন, সে ব্যাটাইগুলি খেয়ে রেখে দিয়েছে। কারণ সে ভালো করে জানে যে এই কেন্দ্র সরকারের আইনটা আমরা প্রত্যাহার করাবো, মাঠে ময়দানে আন্দোলন করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করব আমরা এবং আইনি লড়াই সুপ্রিম কোর্টে লড়ে এই আইনটা প্রত্যাহারের সাথে সাথে যেভাবে এই সম্পত্তিগুলো লুটে খাচ্ছে সেইগুলো প্রত্যেকটা আমরা বার করব। সেই জন্য ওয়াকফ লুটেরারা চিন্তিত হয়ে কি বলছে, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। ঠিক আছে, ভোটটা আসলে বুঝিয়ে দেবেন কোথায় গিয়ে ভোটটা চাইবে, হবে তো নাকি? হবে না? ভুলে যাবেন ভোটের সময়? ভোটের সময় ভুলে যাবেন নাকি? জবাব কিন্তু দিতে হবে। দেখুন জবাব নাই, আমি বলছি না ভোটটা আমাকে দেবেন, ওটা আমি বলবো না। পছন্দ হলে দেবেন, না হলে দেবেন না, কিন্তু যারা আপনাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে তাদের কি ছাড়বেন? জবাব তাদেরকে দিতে হবে। আমার আগে বিশ্বজিৎ দা বললেন মনে হয় 3 জন এমপি ভোট দেয়নি, তাই না? শুনলেন তো? কিন্তু ওর থেকে আরো ভয়ঙ্কর হয়ে আছে। কি